ম্যাথটা দিয়েছিলাম। তো তোমাদের মধ্যে এখন এই মুহূর্তে যারা লাইভে আছো, যদি তোমরা পারো তাহলে এই ম্যাথটা হচ্ছে একটু সলভ করে দেখাও। যে এটার উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর পাশাপাশি এই যে ভিডিওটা এখন রানিং হচ্ছে, এই ভিডিওটার সাউন্ড এবং লাইট দুটো তো ইম্পর্টেন্ট, সাউন্ড এবং লাইট। তো বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর যদি বলো তাহলে আমার পক্ষে কিছুটা সুবিধা হবে। আমি চেষ্টা করছি তোমাদের এই মুহূর্তে কয়েকটা ম্যাথ হচ্ছে সলভ করার, কারণ বারবার তোমরা বিভিন্ন রকমভাবে আমাকে মেসেজ করছো, জানাচ্ছ যে স্যার কিছু ম্যাথ প্র্যাকটিস করলে ভালো হয়, বা লজিক্যাল রিজনিং যেটা রয়েছে তোমাদের গ্রুপ সি, মানে মেনলি গ্রুপ সির জন্য লজিক্যাল রিজনিং রয়েছে। আর তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের রয়েছে ম্যাথটা। তো ম্যাথের যে পার্টটা রয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের কি কি পার্ট থাকছে ম্যাথে। তোমরা সবাই সিলেবাসটা নিশ্চয়ই জানো, তবুও জাস্ট আমি আরও একবার জাস্ট তোমাদের রিমাইন্ডার হিসেবে বলে দিচ্ছি যে তোমাদের ম্যাথে কি কি পার্ট রয়েছে। তোমার সিলেবাসটা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের কাছেই রয়েছে। আমি তবুও যদি কারোর কাছে না থাকে বা কারোর যেন না থাকে তাহলে সেই হিসেবে আমি বলে দিচ্ছি যে ম্যাথের মধ্যে কি কি পার্ট রয়েছে। তোমরা যারা পারছো এই ম্যাথটাকে একটু সলভ করে আমাকে বলো দেখি উত্তর কত হবে। এটা একদম সবচেয়ে সহজ বলতে গেলে একটা অঙ্ক তোমাদের জন্য, সুদ কষা থেকে না, এটা হচ্ছে লাভ ক্ষতি থেকে, প্রফিট অ্যান্ড লস থেকে সব থেকে সহজ একটা অঙ্ক দিয়েছি। আচ্ছা, তোমাদের হচ্ছে লসাগু গসাগু থাকছে, পাশাপাশি সরল থাকছে, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 10টা পার্ট আছে, 10টা পার্ট তোমাদের রয়েছে। এই 10টা পার্ট থেকে তোমাদের টোটাল 20 নম্বরের ম্যাথ থাকবে, এবং বলা হয়েছে যে অল কোয়েশ্চেন্স আর টু বি সেট আপ টু ক্লাস 10 স্ট্যান্ডার্ড সিলেবাস। তো আমাদের যে পাটিগণিত পার্টটা রয়েছে এখানে কিন্তু এই পাটিগণিত পার্টটার মধ্যে কিন্তু অনেক সময় আমরা দেখি যে ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে কিছুটা অঙ্ক আসে। তো এখানে আসবে না, কারণ এখানে পার্টিকুলারলি সিলেবাস মেনশন করে দিয়েছে। আর তারপরে যদি আসে তাহলে সেটা বলবো যে সেটা হচ্ছে রুলস ভায়োলেশন আর কি, কিন্তু কিছু করারও থাকবে না। অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, এইচসিএফ, ইজি প্রবলেমস, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য। এবং এখানে বলা হয়েছে গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে অল কোশ্চেন্স আর টু বি সেট আপ টু 8 স্ট্যান্ডার্ড সিলেবাস। তো ক্লাস 8 এর সিলেবাস থেকে থাকবে অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, এইচসিএফ, রেশিও প্রপোর্শন আর সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। আর গ্রুপ সি এর ক্ষেত্রে 10টা পার্ট রয়েছে, 10টা সিলেবাস, 10টা চ্যাপ্টার রয়েছে। সেটা হচ্ছে লসাগু গসাগু, সরল করা, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন আর সিম্পল ইন্টারেস্ট। এই কতগুলো পার্ট রয়েছে তোমাদের, যেগুলো হচ্ছে তোমায় করতে হবে। চলো, এই মুহূর্তে কেউ যেন কমেন্ট করেছে মোস্ট প্রবাবলি, আমি জাস্ট একবার দেখে নিই। চলো, আমার ভিডিওটাকে অন করতে হবে। এক সেকেন্ড, তোমরা নিশ্চয়ই বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। আর হাতের লেখার কথা বলছি, হাতের লেখাটা এখন আর দেখার দরকার নেই, ঠিক আছে? হাতের লেখাটা আমার এতটা খারাপ নয়, বাট এই মুহূর্তে বোর্ডে হাতের লেখাটা খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু তোমাদের বোঝার জন্য যথেষ্ট। আর আমি প্রত্যেকটাই বলে দেবো, তোমাদের অসুবিধা হবে না। এই ম্যাথের যদি পারো তাহলে এই ম্যাথটা হচ্ছে করে দেখাও। আর একজন বলেছো যে পাজলটা করাই দিয়েন। আচ্ছা,
পাজল অর্থাৎ লজিক্যাল রিজনিং এর কথা বলেছো। অবভিয়াসলি আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে বেশি কিছু করিয়ে দেওয়া যদি যায়, আমি নিশ্চয়ই সেটা করবো। তোমরা আপাতত এই ম্যাথে যেটা আনসার হবে সেটা বলে দাও। তোমরা আপাতত এই ম্যাথে যেটা আনসার হবে সেটা বলে দাও। তোমরা আপাতত এই ম্যাথে যেটা আনসার হবে সেটা বলে দাও। তোমরা আপাতত এই ম্যাথে যেটা আনসার হবে সেটা বলে দাও। একটি দ্রব্যমূল্য 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এটাকে করে দেখাও দেখি। দ্রব্যমূল্য 500 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো চলো আমি চেষ্টা করবো এই কয়েকটা দিন রাতে করে তোমার যদি ক্লাস করানো যায়। অপশন দেওয়া আছে 450, 510, 650 এন্ড 550 এন্ড হচ্ছে 600, চারটা অপশন দেওয়া রয়েছে। 10% লাভ বলা হয়েছে, 10% লাভ অর্থাৎ 100 টাকায় 10%। 10% বোর্ডটা ভেজা আছে। 10% লাভ। ও শিট, 10% লাভ। টেন পার্সেন্ট লাভ বলা হয়েছে। 10% লাভ একদমই দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। একটু দাও। 10% লাভ, 10% লাভের কথা বলা হয়েছে। অর্থাৎ হচ্ছে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 110 টাকা। কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস হচ্ছে 110 টাকা। তাহলে 1 টাকা যদি হচ্ছে কস্ট প্রাইস হয়, ক্রয় মূল্য, তাহলে সেলিং প্রাইস কত হবে? 110 বাই 100 টাকা। আর যদি 500 টাকা বলা হয়েছে, এখানে 500 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 500 টাকা ক্রয় মূল্য, তাহলে সেলিং প্রাইস কত? 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 500। এই হলো। সরি, বোর্ডে লেখাটা নিচে চলে গেছে, তাই তো? চলো একটু টেনে উঠাচ্ছি। যেটা হচ্ছে আলটিমেটলি গিয়ে যে 500 টাকা হলে, 500 টাকা যদি সিপি হয়, তাহলে এসপি কত হবে? সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, সেটা হচ্ছে 110 বাই 100 ইন্টু 500। তো সিম্পল কাটাকুটি হবে এখানে 0 0 0 0, আর এখানে 110-এর সঙ্গে 5 যদি আমরা গুণ করি, মাল্টিপ্লিকেশন করলে 550 টাকা। এই হলো অপশন সিতে এটা ছিল যে 510 টাকা হবে, 550 টাকা হবে বিক্রয় মূল্য। এটা এর আগে ভিডিওটাতে আমি করে দিয়েছিলাম। তখন হচ্ছে একটা কোশ্চেন দেওয়া ছিল লাস্টে যে কত হবে। বোর্ডটা মরছে না,
চলো, নর্মাল বোর্ড, ডিজিটাল নয়, তার জন্য সমস্যা হচ্ছে। নেক্সট হলো দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 12 ও 720। একটি সংখ্যা 60 হলে অপরটি কত? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। 12 ও 720। একটি সংখ্যা 60 হলে অপরটি কত? এটাই হচ্ছে পরের ম্যাথটা। দেখি কে বলতে পারছো, দ্রুত কে বলতে পারছো। অপশন হচ্ছে 96, 120, 84, 144। অপশন হচ্ছে 96, 120, 84 হচ্ছে 144। চারটা অপশন দেওয়া আছে। এখানে একটা ফর্মুলা আছে যে যদি আমরা দুটো সংখ্যার লসাগু ও গসাগু জানি, এবং পাশাপাশি একটি সংখ্যা আমরা জানি, তাহলে অপর সংখ্যাটি বের করার যে সহজ সূত্র সেটা হলো কি, যে অপর সংখ্যা সমান হচ্ছে গসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই প্রদত্ত সংখ্যা, অর্থাৎ গিভেন নাম্বার, প্রদত্ত সংখ্যা। এই ফর্মুলাতে এই অঙ্কটা করতে হবে। এখন আদৌ কেউ পারছো কিনা, করছো কিনা আমি বুঝতে পারছি না। চলো, মনে হচ্ছে রেসপন্স পাওয়া যাচ্ছে একজন দুজন, তবুও একজন দুজন। ঠিক আছে, দুজনই বলেছো। এখান থেকে মেহের, এখান থেকে শাশ্বতী বিশ্বাস 144। ভেরি গুড। অর্থাৎ অঙ্কটা যেটা ভাবে করবো আমরা, যে এখানে যেটা সূত্র বসালাম, যেটা এখানে দিলাম, অপর সংখ্যাটি হলো সমান হচ্ছে কি, গসাগুটা হচ্ছে 12, আর লসাগুটা হচ্ছে কত? লসাগু হচ্ছে 720। আর এখানে কি বললাম, একটি সংখ্যা দেওয়া আছে 60। তো এটাকে যদি সলভ করতে পারি তাহলেই হয়ে গেল। তাহলে এই শূন্য কেটে দিলাম, আর 6 দিয়ে হচ্ছে কেটে দিলাম আমি 72কে। 6 12 72। তাহলে এখানে একটা 12, এখানে একটা 12, 12 আর 12 গুণ করলে হচ্ছে 144। অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এটা দাঁড়ালো গিয়ে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720 যদি হয়, এবং তার মধ্যে যদি একটি সংখ্যা হয় 60, তাহলে অপর সংখ্যাটি 144। ঠিক আছে, 144। নেক্সট অঙ্কটা যাওয়ার আগে জাস্ট হচ্ছে একবার এখানে
জাস্ট এখানে ইনভাইট লিঙ্কটা দিলাম। চলো নেক্সট হচ্ছে, যদি এ ইস টু বি 2:3 হয়, যদি এ ইস টু বি 2:3 হয়, এ ইস টু বি 2:3 হয়, বি ইস টু সি 4:5 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? যদি এ ইস টু বি 2:3 হয়, বি ইস টু সি 4:5 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? অঙ্কটা হলো এরকম, 3 নম্বর অঙ্কটা, এ ইস টু বি ইজ ইকুয়াল টু 2:3, বি ইস টু সি ইজ ইকুয়াল টু 4:5, তাহলে এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু কত? অপশনগুলো হচ্ছে 8:10:15, 8:10:15, এটা একটা অপশন, 8:12:15 আরেকটা অপশন, 8:12:15 একটা অপশন, তারপরে হচ্ছে 6:9:10, 6:9:10 একটা অপশন, এবং আরেকটা হলো 2:3:5, 2:3:5 হলো একটা অপশন। ঠিক আছে, 3-4টে অপশন দেওয়া রয়েছে, এবং এরকম অঙ্ক দেখার সঙ্গে সঙ্গেই হচ্ছে তোমরা খুব সহজেই করতে পারবে। সেটা হলো, চলো করেওছো তোমরা মনে হচ্ছে, যেমন বলেছো শাশ্বতী বলেছো 8:12:15, তাই তো? শাশ্বতী বলেছো 8:12:15। চলো একবার জাস্ট দেখা যাক কত হচ্ছে। আচ্ছা বলো, বোর্ডটা কি ভীষণ লাইটটা কম মনে হচ্ছে? আমি কি লাইট বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবো পরের দিন, নাকি এটাই ঠিক আছে? মানে বেশি লাইট হলে, হোয়াইট বোর্ড যেহেতু, তো সেটা কিন্তু চোখে রিফ্লেকশন হবে, চোখে বেশি লাগবে আর কি। হ্যাঁ, আর এটা হলে আমার মনে হয় ঠিকঠাক তোমরা দেখতেও পাচ্ছ, আর বুঝতেও সুবিধা হচ্ছে, কারণ এর আগে আমি যখন হেভি লাইট দিয়েছিলাম তখন সেটা যখন ক্লাস করাতাম আগে, তখন সেটা বুঝতে অসুবিধা হতো। তো যাই হোক, এটা হলো অঙ্কটার মধ্যে আসি, যে বলা হয়েছে এ ইস টু বি 2:3, বি ইস টু সি হচ্ছে 4:5, তাহলে এ ইস টু বি ইস টু সি কত? চলো এটা হচ্ছে, এটা যেটা রয়েছে এটাকে ডিরেক্ট আমরা ভগ্নাংশের আকারে লিখে নেব, এ ইস টু বি 2/3, আর বি ইস টু সি ইজ ইকুয়াল টু বলা আছে এটা 4/5। এখন এই যে এটা রয়েছে, এটাও বি এর মান, আর এটাও সেই বিটারই মান, কোথাও সেটা 3, কোথাও সেটা 4। তো আমাকে হচ্ছে দু জায়গাতেই কি করতে হবে, দু জায়গাতেই বিকে সমান করতে হবে। এখন যদি আমি এখানেও বিকে, এই জায়গাটাতে বিকে সমান করতে চাই, এই ভগ্নাংশের যে হরটা আছে আর এই ভগ্নাংশের যে লবটা আছে, এই দুটো জায়গাতে যদি আমি বিকে সমান করতে চাই, তাহলে যেটা করতে হয় অ্যাকচুয়ালি, যারা আমরা পারি তারা তো পারি, তখন হচ্ছে কি, এটা এই 3, সরি এই 3 বা এখানকার এই সংখ্যা আর এখানের এই সংখ্যার লসাগু করতে হয়। তো 3 আর 4-এর লসাগু তো হয় 12, ঠিক আছে? তো যদি 12 মেলাতে হয় তাহলে এটাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে যদি 12 মেলাতে হয় তাহলে এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে। এই গেল। তাহলে এখন আমি যখন কোনো একটা ভগ্নাংশের, যখন আমি হরকে যা দিয়ে গুণ করব, আমাকে করতে হবে কি, আমাকে মান ঠিক, অনুপাত ঠিক রাখার জন্য লবকেও তাই দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ আপার এবং লোয়ার দুটো পার্টেই আমাকে সেম নাম্বার দিয়ে গুণ করতে হবে। এখানেও ঠিক তাই, যেহেতু উপরে 3 দিয়ে গুণ করেছি, তাহলে আমাকে নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে তারপরে কি দাঁড়ালো, যদি গুণ করি তাহলে এখানে 8, এখানে আসলো 12, আর এখানে হলো 12/15। তাহলে এবার বি পার্টটা হচ্ছে কি, মিলে গেল, এটা এবার মিলে গেল, 12 আর 12 আসলো, তাহলে অর্থাৎ যেটা আসলো এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু 8:12:15।
8:12:15 এটাই আসলো। তাহলে এই গেল অঙ্ক। এখানে অপশন বিতে এটা দেওয়া ছিল। ঠিক আছে, সিলেবাস দেখে অঙ্ক করবে, পাগলের মতো বেশি অঙ্ক করে লাভ নেই। আর কোন স্ট্যান্ডার্ডের অঙ্ক কোনটার জন্য আসবে সেটা হচ্ছে মাথায় রাখবে। বলা হয়েছে গ্রুপ ডিতে ক্লাস 8 লেভেলের ম্যাথ আসবে, আর গ্রুপ সিতে আপ টু ক্লাস 10 স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক আসবে, এবং 10টা সিলেবাস হচ্ছে 10টা চ্যাপ্টার হচ্ছে ইয়ের জন্য, কিছুর জন্য গ্রুপ সি এর জন্য, আর 5টা চ্যাপ্টার হচ্ছে গ্রুপ ডি এর জন্য। এবং এই যে 5টা চ্যাপ্টার গ্রুপ ডি এর জন্য বলা হয়েছে, সেই 5টা চ্যাপ্টার আবার গ্রুপ সির মধ্যেও রয়েছে। অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দিচ্ছ তারা যদি গ্রুপ সি এর 10টা চ্যাপ্টার করো, তাহলেই হচ্ছে তোমাদের যেটা গ্রুপ ডি এর জন্য একসাথে করা হয়ে যাবে। এটা ম্যাথগুলো আমরা করছি। নেক্সট ম্যাথ আরো ইজি ম্যাথ আছে, আমি ইজি পার্টটাতেই আছি এখন এই মুহূর্তে। তোমাদের অনেকের কাছে ভীষণ ইজি মনে হচ্ছে, কিন্তু এখান থেকেই শুরু করতে হবে। 5টি সংখ্যার গড় 20। 4 নম্বর অঙ্কে আছি। 5টি সংখ্যার গড় 20। প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করলে নতুন গড় কত হবে? প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করলে নতুন, তোমরা নিশ্চয়ই বুঝেই গিয়েছো, গড় কত হবে। ঠিক আছে, অপশনও দেওয়া আছে 10, 20, 22, 24। অপশনও দেওয়া আছে 10, 20, যদিও এগুলো অঙ্কের অপশনের দরকার হয় না। 24, 4টা অপশন দেওয়া রয়েছে। 5টি সংখ্যার গড় 20, 5টি সংখ্যার গড় হচ্ছে 20, 5টি সংখ্যার গড় হচ্ছে 20। আর বলা হয়েছে কি, যে প্রতিটি সংখ্যার সাথে যদি যোগ করা হয় কত, প্রতিটি সংখ্যা যদি যোগ করা হয় 2, তাহলে নতুন গড় কত হবে? চলো বলো বলো বলো। নেই, কেউ নেই, কেউ বলতে পারছে না এখন। চলো তাহলে এখানে বলা হয়েছে 5টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সঙ্গে যোগ করা হলো 2 করে। তাহলে 5টি সংখ্যার গড় 20, তাহলে 5টি সংখ্যার গড় 20, সুতরাং সমষ্টি কত হবে? সমষ্টি কত হবে? 20 × 5, দ্যাট ইজ 100। এটা বলা হয়েছে কি, প্রত্যেকটি সংখ্যার সাথে 2 যোগ করা হয়েছে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয়েছে। তাহলে 5টা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলো। 2 প্রতিটি সংখ্যার সাথে, আমি তো ভাষায় লিখে করিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো। প্রতিটি সংখ্যার সাথে সাথে 2 যোগ করলে নতুন সমষ্টি হবে ইজ ইকুয়াল টু 100 প্লাস 5 × 2। বদমাস রুলে যোগ হবে, ঠিক আছে, না হলে তো যোগফলটাই ভুল হয়ে যাবে। ইজ ইকুয়াল টু 110।
হলো। সংখ্যা কটা? সংখ্যা হলো 5টাই, সংখ্যা তো বাড়েনি, 5টি সংখ্যাই রয়েছে। তাহলে সুতরাং নতুন গড় is equal to 110 divided by 5, that is 22. এটা হলো উত্তর 22। নেক্সট ম্যাথটা দেখো। একটি কাজ 10 দিনে, বি সেই কাজ 15 দিনে করলে দুজনে একত্রে কত দিনে কাজটি করবে? টাইম এন্ড ওয়ার্কের কাজ। এ করে 10 দিনে, বি করে 15 দিনে, একত্রে একসাথে কত দিনে করবে? কেউ করতে পারলে করে উত্তরটা টাইপ করে দেখাও দেখি। এ করে হচ্ছে কি, এটা হচ্ছে নাম্বার 5। এ একটি কাজ 10 দিনে, বি, আমি সংক্ষিপ্ত করে লিখছি, ঠিক আছে, বি ওই কাজ 15 দিনে করে। তাহলে এ একা করলে 10 দিনে, বি একা ওই কাজটাই যদি করে তাহলে তার সময় লাগে 15 দিন। হ্যাঁ, অনেকক্ষণ পরে উত্তর দিলে তো 22ই হবে, ঠিক 22। আমি তো উত্তরটা করে দিয়েছিলাম। হ্যাঁ 22ই তো হবে, আমি উত্তর করে দিয়েছি। দেখো উত্তরটা দেখা, এখনো দেওয়াই আছে এখানে, এই এটা 22। চলো, এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 15 দিনে করে, তারা একত্রে, মানে দুজন একসাথে যদি করে, তারা একত্রে ওই কাজ কত দিনে শেষ করবে? কত দিনে সম্পূর্ণ শেষ করবে? ঠিক আছে, দেখো এই অক্ষরগুলোর দিকে তাকিও না, লেখাটা বোঝার চেষ্টা করো শুধু। হ্যাঁ, লেখা, হাতের লেখার দিকে তাকাতে হবে না। একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 15 দিনে করে, তারা একত্রে ওই কাজ কত দিনে সম্পূর্ণ শেষ করবে অথবা সম্পন্ন করবে, যাই বলো না কেন। ঠিক আছে, তো অপশন কি দেওয়ার দরকার আছে? চলো অপশন এখানে দেওয়া আছে 6, 5, 12.5 আর 8। 6, 5, 12.5 আর 8 দিন, 4টা অপশন দেওয়া আছে। এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজ 15 দিনে করে, তাহলে তারা একত্রে ওই কাজ কত দিনে সম্পূর্ণ শেষ করবে? হলো। তাহলে কি, যদি পাটিগণিতের ভাষায় লিখি অনেক কিছু লিখতে হবে, আমি চেষ্টা করছি কম কম লিখে বেশি বেশি বুঝিয়ে দেওয়ার। তাহলে এখানে যেহেতু কাজ বলা হয়েছে, কাজের পরিমাণ নেই, তাহলে ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ। ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ, ঠিক আছে। এ 10 দিনে করে এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ কাজটি, ঠিক আছে, 10 দিনে করে এ। তাহলে কি, তাহলে এ এক দিনে কতটা করবে? 1/10 বা 1/10 অংশ, 10-এর 1 অংশ, অর্থাৎ 1 অংশের 10 ভাগের 1 ভাগ। এই গেল এর, আমরা 1 দিনেরটা পেয়ে গেলাম। একই রকম ভাবে যদি বি এরটা দেখি, তাহলে বি 1 দিনে করে 1/15 অংশ। কেমন করে পেলাম? কারণ এখানে বলা হয়েছে বি ওই কাজ 15 দিনে করে, এখানে বলা হয়েছে।
যেহেতু এ 10 দিনে করে এক অংশ, এ যেহেতু একদিনে 1/10 করে, তাহলে বি একদিনে 1/15 করবে। একটি কাজের 15 ভাগের 1 ভাগ করবে ওই কাজটির। এখন এখানে তাহলে একত্রে বলা হয়েছে যে যদি দুজনে একসাথে করে তাহলে কতদিন লাগবে। এখন আমরা একদিনেরটা পেয়ে গেছি, একদিনেরটা আমরা পেয়ে গিয়েছি, একদিনেরটা আমরা পেয়ে গিয়েছি। একদিনেরটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এ ও বি একত্রে এক দিনে করে কত অংশ? 1/10 প্লাস 1/15 এতটা করে অংশ। এগুলো শর্টকাট আছে ভাই, হ্যাঁ 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, কিন্তু অঙ্কের বেসিক না বুঝলে শর্টকাট তো অনেক দূরের কথা। তাহলে 10 আর 15 এর লসাগু কত? সেটা হচ্ছে গিয়ে 30। এখন 10 দিয়ে যদি 30কে ভাগ করা হয় তাহলে কত হয়? 3। আর 3 দিয়ে যদি 1কে গুণ করা হয় তাহলে হবে 3। একই রকমভাবে এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 2, আর 2 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে হবে 2। তাহলে কি দাঁড়ালো গিয়ে? দাঁড়ালো গিয়ে 5, 3 + 2 5/30 অংশ। অর্থাৎ তারা একদিনে করছে কত অংশ? 1/6 অংশ। একদিনে করছে 1/6 অংশ। এটা কাটাকুটি করলে 1/6 হয়। ঠিক আছে, অর্থাৎ তারা দুজনে একদিনে করে 1/6 অংশ। এ ও বি 1/6 করে এটা 6 করে এক দিনে। এ ও বি একের 6-এর 1 ভাগ, ঠিক আছে, 6 ভাগের 1 ভাগ, এটা করে কতদিনে? একদিনে। সুতরাং এ ও বি 1 অংশ কাজ করে সমান সমান 1 ডিভাইডেড বাই 1/6 দিনে। ঠিক আছে, এটা হচ্ছে লব, আর এটা গোটাটা হচ্ছে হর। এক্ষেত্রে পরবর্তীতে যখন আমি সিম্পলিফিকেশন করছি তখন কি হবে? তখন এই হরটা চলে যাবে উপরে, 1 × 6 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 6 দিনে। 6 দিনে তারা একত্রে কাজটি সম্পূর্ণ করবে। যাই হোক, আগ্রহ রেসপন্স ভীষণই কম, চেষ্টাও ভীষণই কম। এখানে 2-3 জন দেখছি, এখানে এনাক্ষী আছে, এখানে মেহে রয়েছে, মোস্ট প্রবলি সীমা, আর এখানে শাশ্বতী রয়েছে যারা রেসপন্স করছে। তো 3 জনকে দেখতে পাচ্ছি যারা চেষ্টা করছে। বাকিরা হয়তো টাইম ওয়েস্ট করছে না, তারা হয়তো নিজেদের মতো পড়াশোনা করছে অথবা চেষ্টা করছে না, হতে পারে যে এগুলো জানা আছে, সো মনে হচ্ছে টাইম ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে ভাই, যারা যেভাবে পারবে করবে, আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কম সময়ের মধ্যে ম্যাথটা করে দিয়ে আসতে পারলেই হলো। কারণ 20 নাম্বার থাকবে গ্রুপ সিতে, আর এই 20 নাম্বারটা এবং পাশাপাশি ওই যে লজিক্যাল রিজনিং থাকবে ওই পার্টটা, এই দুটো পার্ট যারা করতে পারবে নিশ্চিন্তভাবে চাকরিটা তাদের পাওয়ারই সম্ভাবনা 99%। ম্যাথ 20টা ম্যাথ থাকবে, 10টা চ্যাপ্টার আছে, তো 20টা ম্যাথে তো 20টা নাম্বার পেতেই হবে, এখানে তো কোনো ছাড় দেওয়ার কোনো ব্যাপার নেই। আর টাইমটা অঢেল দিয়েছে, অঢেল টাইম, মানে এত টাইম মানে তোমরাও হয়তো কোনোদিন কোনো পরীক্ষায় এর আগে দেখোনি যে এত টাইম দেওয়া হয়েছে। প্রচুর টাইম দেওয়া হয়েছে, মানে এত টাইম, মানে ওই সেই ক্লাস 2-3 বাচ্চাদেরকে যেরকম টাইম দেওয়া হয় অঢেল টাইম, সেরকম। কোনো একটি সংখ্যা 25%, 20 হলে সংখ্যাটি কত?
করে দেখাও দেখি 6 নম্বর অঙ্ক। কোনো একটি সংখ্যার 25% 20 হলে সংখ্যাটি কত? এটা আর অপশন দিলাম না, হ্যাঁ, করে দেখাও দেখি। অপশন থাকলে কি হয়, অপশন থাকলে যদি এটা অপশন দেওয়া না দেওয়া সমান, অপশন থাকলে কিছু সমস্যা আছে। শেখার সময় অপশন দেখা, উত্তর দেখা, সেটা কিছু সমস্যা আছে, সেটা শেখার বিষয়টাকে বাধা দেয়। চলো, কত হবে? কোনো একটি সংখ্যা 25% 20 হলে সংখ্যাটি কত? কোনো একটি সংখ্যা 25% যদি হয়, 25% যদি হয় কত? 20। আচ্ছা, সিলেবাসটা কি কি? এলসিএম, এসিএফ, সিম্পলিফিকেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট। 10টা চ্যাপ্টার, ক্লাস 10th লেভেলের। এখান থেকে একদম পাটিগণিত দেওয়া হবে। এর মধ্যে কোনো জ্যামিতি নেই, ত্রিভুজ, চতুর্ভুজ, লম্ব, হ্যাঁ, এগুলো কোনো কিছু নেই। পরিমিতির কোনো অঙ্ক থাকবে না, লম্ব, ওই চোং ফোং গুলো কিছু থাকছে না, চাপ নেই কোনো। নর্মালি যে মানে অ্যাটলিস্ট তো ওই থাকে, ক্ষেত্রফল থাকে, সেগুলো থাকছে না, কিছুই থাকছে না, একদম ধরে ধরে বলে দেওয়া হয়েছে। তো আশা করি যে এখানে এই 20টা নাম্বার থাকবে, সেই 20টা নাম্বার তোমরা পেয়ে যাবে যদি তোমরা প্র্যাকটিসটা এই কদিনে ঠিকঠাক করে করো। নিজেদের মতো করে করবে অবভিয়াসলি, যদি করো তাহলে নিশ্চয়ই পেয়ে যাবে। কারণ এখানে কিন্তু খুব টাফ কিছু থাকবে না। আর টাইম নিয়ে তো কোনো টেনশনই নেই, প্রচুর টাইম দিয়ে দিয়েছে। মানে এতটা টাইম, এটা আনএক্সপেক্টেড। দেখতে গেলে ভাবতে হয় আর কি, মানে এতটা টাইম দিয়েছে যে ভাবার বিষয় আছে। তো বলা হয়েছে কি 25% হচ্ছে 20, তাহলে 1% হচ্ছে কত? 20/25। সুতরাং 100 100% হচ্ছে কত? 20/25 ইন্টু 100, দ্যাট ইজ, কাটাকুটি করো, করে হচ্ছে কত আসবে? 80। অর্থাৎ এই গেল অঙ্কটা। আমি একটা অঙ্ক একটু দেখেছি, তো জাস্ট দিচ্ছি, দেখি এটা করে দেখাও। টাইম এন্ড ডিস্টেন্স, না এখানে নেই। দরকার নেই। চলো, নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্ক করা হয়ে গেছে। 500 টাকার পরের অঙ্কটা হলো, ছয় 7 নম্বর অঙ্ক হলো, তোমরা করো, আমি অঙ্কটাকে তুলে দিই। 500 টাকার 5% হারে 2 বছরের সুদ আসল কত? দেখি, অপশন দিলাম না, চেষ্টা করো দেখি।
500 টাকার 5% হারে 2 বছরের সুদ আসল কত? সুদ আসল কত? কে বলছো? কে বলছো দেখি? 80? পিঙ্কি ঘোষ প্রিভিয়াসটা বলছো না? পিঙ্কি মেহের আর হচ্ছে না কি বলছো? ভেরি গুড। স্যার 22 হবে কি হবে ভাই? হয়েছে। মেহের বলেছো, বি বলেছো, 8:2 পুষ্পা এসছো। পুষ্পা তো অনেক ভালো ম্যাথ করে, সেদিন টুপে দেখলাম প্রচুর ম্যাথ ফ্যাথ করেছে, লজিক্যাল রিজনিং করেছে, মানে 1 মিনিটের মধ্যে 4টা 5টা করে দিয়েছে। খুবই ভালো লাগলো দেখে। ও প্রচুর প্র্যাকটিস করছে, ভালো কথা। বলো বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো। এটা বলো। কেউ বলেছো? চলো 50, একজন বলেছে 80, না কোনটা 50? এটারই 50। আচ্ছা, একটাই সূত্র, যখনই সিম্পল ইন্টারেস্টে যাবে, তোমরা সবাই জানো এটা, তাই না? সিম্পল ইন্টারেস্টে, এই সিম্পল ইন্টারেস্ট সরল সুদের ক্ষেত্রে একটাই সূত্র, এই একটা সূত্রকে ব্যবহার করেই হচ্ছে। আর বাই দ্য ওয়ে, এখানে যে 50 বলেছে তার উত্তরটা ভুল। হ্যাঁ, যারা 50 বলছো তাদের উত্তরটা ভুল। 50 বলছো যারা, তাদের উত্তরটা ভুল। কারণ তোমরা হচ্ছে ওখানে না, ওখানে ওই অঙ্কের মধ্যে 50ও দেওয়া থাকবে অপশন হিসেবে, আর তোমরা অঙ্কটা ভাববে যে হ্যাঁ আমি তো করে এসেছি, 1 নম্বর তোমার কমন হয়ে গেল, আমি পেয়ে গেলাম। আর বাড়িতে এসে দেখবে যে অঙ্কটা উত্তর হচ্ছে 550। কারণ কেন 550 হলো, কেন 50 নয়, সেটা কেন? কারণ এখানে কিছু একটা বলা হয়েছে, ঠিক আছে? এই জন্যই অঙ্কটা দিয়েছিল, আর তোমরা 50 করে বসে আছো। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো যে অঙ্কটা তোমরা ভুল করলে একটু, শুধু তাড়াহুড়োর কারণে। তো সূত্রটা কি? সরল সূত্র হচ্ছে I is equal to I is for interest. I is equal to PTR by 100, PTR by 100, ঠিক আছে? এখানে পিটা হচ্ছে, পি ইজ ফর প্রিন্সিপাল, টি ইজ ফর টাইম, আর ইজ ফর রেট অফ ইন্টারেস্ট, আই ইজ ফর ইন্টারেস্ট। আর 100টা হচ্ছে কি? 100টা হচ্ছে এখানে যেহেতু রেট অফ ইন্টারেস্ট রয়েছে, সেটার যে পার্সেন্টেজ চিহ্নটা আছে, সেটার জন্য হচ্ছে এই 100টা নিচে চলে এসছে। তো এই সূত্র দিয়েই হচ্ছে আমরা সুদ বের করতে পারবো, এই সূত্র দিয়েই হচ্ছে আমরা বের করতে পারবো আসল, এই সূত্র দিয়ে আমরা সুদ বের করতে পারবো টাইম বা সময় কতটা লাগে, আর এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত। 4টা জিনিস এই একটা সূত্র দিয়ে বের করা যাবে। আর হচ্ছে এই অঙ্কগুলোতে বেসিক্যালি বাকি 3টা দিয়েই দেওয়া থাকে, অথবা 3টে দেওয়া না থাকলেও 2টো দেওয়া থাকবে, যেখান থেকে খুব সহজে তৃতীয়টা বের করা যাবে এবং সেখান থেকে ফাইনাল আনসারটা বের করা যায়। তো এখানে প্রথমে আমরা সুদ বের করে নিব। সুদ হচ্ছে কত? সুদ ইজ ইকুয়াল টু পি হচ্ছে 500। আচ্ছা, টি মানে টাইম, 2 বছর। যদি মাস থাকে সেটাকে বছরে কনভার্ট করে নিতে হবে, 2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত? 5 হলো। আর এখানে হচ্ছে 100। এটা তো তোমরা নিশ্চয়ই, এখন এটা নিয়ে তো তোমাদের সমস্যাই নেই কোনো, ঠিক আছে? এটা কত হয়েছে? এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50। তাহলে সুদ হলো আমার 50, আর আসল কত ছিল? 500। তাহলে সুদ আসল অঙ্কের মধ্যে চেয়েছে, কিন্তু অপশনের মধ্যে শুধু সুদটাও দেওয়া ছিল, আর তোমরা শুধু সুদটা বের করেই হচ্ছে বললে যে 50 উত্তর, কিন্তু অঙ্কের মধ্যে চাওয়া হয়েছে সুদ আসল 500। তো এই জন্য হচ্ছে কি, যখন অঙ্কটা করবে, এটা সবাই ভুল করি আমরা, আমার তো প্রচুর ভুল হয়, মানে তাড়াহুড়োর কারণে সঠিক উত্তর না করতে পারা, জানা সত্ত্বেও তাড়াহুড়োর কারণে অঙ্ক সঠিকভাবে না পড়ে বা প্রশ্ন সঠিকভাবে না পড়ে অর্ধেকটা পড়ে বা অমনোযোগী হয়ে
ভুল উত্তর করে আসা। এটা হচ্ছে আমাদের কিসের জন্য হয়, তাড়াহুড়োর কারণে হয়। তো যাই হোক, যেখানে ছিলাম সেখানে আসি। তাহলে এটা গেল। নেক্সট অঙ্ক হচ্ছে এটা করে দেখাও কেউ। এটা আমি অপশন দেব কি দেবো না বুঝতে পারছি না, অপশনটা আগে দিয়ে দিই। এটা তো হয়ে গিয়েছে না, এটা তো হয়ে গিয়েছে না। 550, সরি ভুল হয়েছে। হ্যাঁ, এরকম ভুল পরীক্ষার সময় হয়তো আরো কেয়ারফুল হতে হবে। কারণ হচ্ছে জানা অঙ্ক যদি ভুল করে আসো, তাহলে চাকরি যখন মানে কেউ যদি কোনো কারণে ফসকে যায় না, তখন ওটার জন্য মনে হয় কি ওটার জন্য তো আমি চাকরিটা পেলাম না। তাই হচ্ছে এত টাইম দিয়েছে ক্লার্ক গ্রুপ ডির পরীক্ষায়, তোমরা কোনো মতেই কোনো মতেই কোশ্চেন পেয়ে তাড়াহুড়ো করবে না। আর সব থেকে বড় কথা, মোস্ট প্রবাবলি তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না। তাহলে যদি নেগেটিভ মার্কিং না থাকে আর যদি অঢেল টাইম দেওয়া থাকে, তাহলে তো ওখানে মানে অবসরের সহিত, হ্যাঁ, সেখানে সমস্ত কিছু অঙ্ক করে আসা যাবে। অপশনগুলো আগে বলে দিই, 4 3 2 1। 4, অঙ্কটা ছোট তো এই জন্য অপশনগুলো আগে বলেছি, 4 3 2 1, এটা হলো অপশন। আর অঙ্ক নাম্বার হচ্ছে কত, এটা এর আগে ছিল 7, ছিল 8, 2, অঙ্কটা ছিল 2, 2 + 2 ডিভাইডেড বাই 2, 2 + 2 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে অঙ্ক। ইজ ইকুয়াল টু হোয়াট? দেখি কে কি বলছো। অপশন, এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অপশনস। 4 3 2 1, 2 + 2, 3 বলেছো একজন, আর এনাক্ষী বলেছো 3। চলো, বাকি আর কারোর উত্তর নেই এখন। তো এটা কি হবে? এটা আমাদের স্বাভাবিকভাবেই যে রুলসটা আছে, যখনই আমরা সলভ করব তখন আমরা এই রুলসটাই ফলো করব। এই রুলসটা ফলো করলে কি হচ্ছে, এটা 2 প্লাস এটাকে যদি আমি করি তাহলে 1, 2 + 1 = 3, 2 + 1 = 3। ভাগের কাজটা আগে হবে, আর সেক্ষেত্রে আনসারটা হবে 3। নেক্সট, চলো এখান থেকেই যদি আরো একটা অঙ্ক দেওয়া যায় একই রকম ভাবে, তাহলে তোমরা সেটাতে কিভাবে রিঅ্যাক্ট করো সেটাও দেখা দরকার। এখান থেকে যদি হয়, করে দেখাও দেখি। এটা ক্লাস 7-এ আমরা মোস্ট প্রবলি করেছিলাম, অনেকদিন আগে। এরকম একটা অঙ্ক ছিল, যদিও সেখানে গুণভাগটা ছিল না। বীজগণিতের যখন ওই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, যখন এই ফর্মুলাগুলো শেখানো হতো, তখন হচ্ছে এই ধরনের একটা অঙ্ক, একটা দুটো তিনটা চারটা অঙ্ক এরকম থাকতো, যেখানে প্লাস মাইনাসে খেলা থাকতো। তো এখানে আমার ভি বটমাস রুল দিয়ে এই অঙ্কটাকে করব এবং বের করার চেষ্টা করব সঠিক উত্তরটা কি। 2 বলছো, চলো, আর কেউ বলছে না এখন। চলো তাহলে এখানে হচ্ছে এই পার্টটার মধ্যে আমার কোনো কাজ প্রথমের দিকে নেই, এই পার্টটা থেকে।
আর এই পার্টটা হচ্ছে এসছে, বাট এখানে আমার সবার কাজটা এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, শেষে এখানে, তাই তো। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 নাম্বার পার্ট। তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এখানে ডিভাইডেড বাই এখানে এটা, তাহলে ডিভাইডেড বাই 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 হলো। আচ্ছা, এখানে হচ্ছে 1, এটা নেক্সট লাইন 1 প্লাস 1 এটুকু হলো, আর এটার সঙ্গে এটা হচ্ছে প্লাস সাইন দিয়ে 1/1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1। এনাক্ষী কত উত্তর দিয়েছো? 3 বলছো, কেউ কেউ 2 বলছো। দেখো এনাক্ষী আনসার চেঞ্জ করেছো, তাইলে আনসারটা হলো কি 2, তাই তো হচ্ছে নাকি? 3টা প্লাস 1টা মাইনাস, 3টা প্লাস সাইন 1টা মাইনাস সাইন। হ্যাঁ, এনাক্ষী নিশ্চয়ই পরে বুঝতে পেরেছো যে কেন এটা 2 হলো। পিঙ্কি একটু দেখো, ব্যাপারটা বোঝো। প্রথমে গুণটা করে দিলাম, 1 আর 1 গুণ করে, সেটা তো একই হবে। আচ্ছা, আগের কোশ্চেনটা আনসার 3 দিয়েছো, রাইট? হ্যাঁ, তাহলে পরেরটা ঠিকই আছে, তাহলে এটা আনসার 2 হবে। ঠিক, আগেরটা 3 ছিল। চলো, এটার মধ্যে ঢুকলে আমারই মাথা কম কাজ করছে, এই সরলের মধ্যে ঢুকলে, এই যোগ বিয়োগের মধ্যে ঢুকলে। নেক্সট অঙ্কের মধ্যে যাই। বলা হয়েছে 3/4, 4/5, 5/6। 3/4, 4/5, 5/6 এর এগুলির মধ্যে লার্জেস্ট আর স্মলেস্ট বের করতে বলেছে। লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট বের করো দেখি। লার্জেস্ট কোনটা, সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, আর সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? এই তিনটার মধ্যে 3/4, 4/5, 5/6। 3/4, 4/5, 5/6 এর মধ্যে, হ্যাঁ ঠিকই আছে। 3/4, 4/5, 5/6 এর মধ্যে লার্জেস্ট কোনটা, স্মলেস্ট কোনটা? 3/4, 4/5, 5/6 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এটাই জানতে চাওয়া হয়েছে। বলো কোনটা হতে পারে। Three by four, 4/5, 5/6, 3/4, 4/5, 5/6 এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? 3/4, 4/5, 5/6 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? চলো চলো চলো, বলো বলো বলো। তাহলে 3/4 বোর্ডে দেখা যাচ্ছে তো, 4/5, না এখানে নয়, এখানে করি, লাস্টে অঙ্ক করার পরে দেখা যাবে না। এখানের মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এটাই চাওয়া হয়েছে। 3/4, 4/5, 5/6 সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? 3/4 স্মলেস্ট। আচ্ছা, গুড।
তুমি এটাকে বলেছো স্মলেস্ট, এটাকে বলেছো স্মলেস্ট। আচ্ছা হলো, লার্জেস্টটা এখনো তোমার বেরোয়নি, তাই তো? আচ্ছা, নর্মালি যদি আমরা করি অঙ্ক, ভগ্নাংশের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। প্রাইমারি স্কুল, সরকারি স্কুলে এভাবে অঙ্ক দেওয়া থাকতো, ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে সাজাও। তো তারপরে আবার নানা রকম শর্টকাট এসছে, এই এসছে সেই এসছে। এখন এখানে যদি করতে হয় সেই নিয়মে, তাহলে এটার লসাগু বের করতে হবে। অর্থাৎ আমাকে ডাউন পার্টটা আমার সবগুলোকে সমান করতে হবে। 4, 5 আর 6 এর লসাগু, 4, 5 আর 6 এর লসাগু হচ্ছে কত? 2 দিয়ে করলে 2 হলো, 5 হলো, 3 হলো। এবার 2 দিয়ে 4, আর হচ্ছে 4, 5 20, আর 3 20 60। তাহলে নেক্সট স্টেপে হচ্ছে আমার কি, 4 গুণন 15, 5 গুণন 12, 6 গুণন 10। তাহলে এখানে যদি আমি 10 দিয়ে গুণ করি, উপরটাকে আমার 10 দিয়ে গুণ করতে হবে, উপরটাকে আমার 10 দিয়ে গুণ করতে হবে। আর এটা হচ্ছে 3 গুণ 15। তাহলে এখানে আসলে কত? 45/60। এখানে আসলে কত? 4 12 48 বাই 60। এখানে আসলো 5 10 50/60। ঠিক আছে, এই তো হলো। এটা হচ্ছে আমাদের একদম গতানুগতিক পদ্ধতি, গতানুগতিক পদ্ধতি, একদম যেভাবে আমরা শিখেছি, তাই না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সবই ঠিক আছে। চলো, তাহলে এখানে যেহেতু 3টে ভগ্নাংশ, এর ক্ষেত্রেই আমরা হরটাকে সমান দেখতে পাচ্ছি, 60 60 60। তাহলে উপরে যেটা বড় সেটাই বড়, উপরে যেটা ছোট সেটাই ছোট, তাই না? উপরে যেটা বড় সেটাই বড়, উপরে যেটা ছোট সেটাই হচ্ছে বড়। অর্থাৎ এটা হলো লার্জেস্ট, এটা হচ্ছে স্মলেস্ট, তাই না? অর্থাৎ লার্জেস্ট হচ্ছে কোনটা? লার্জেস্ট হলো 5/6, আর স্মলেস্ট হলো 3/4 হলো। এই হলো একটা পদ্ধতি, গতানুগতিক পদ্ধতি। হ্যাঁ, এর বাইরেও অনেকে অনেক রকম ভাবে এটাকে করে। কোনো একদিন ক্লাস করতে করতে হচ্ছে নানা রকম পদ্ধতি বেরিয়ে গেল, একজন এরকম পদ্ধতি বললো, সবগুলো পদ্ধতিতেই আমরা চেষ্টা করেছিলাম, উত্তর মিলেও গিয়েছিল। এরকমই একটা পদ্ধতি তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো। আমি জাস্ট একবার চেষ্টা করছি, এটা হয়তো তোমাদের জানা আছে অনেকেরই, কারণ তোমরাই তো এখন অঙ্ক প্র্যাকটিস করছো চাকরির পরীক্ষার জন্য, আর আমার তো প্র্যাকটিস শেষ হয়েছে অনেকদিন আগেই। তো একটা শর্টকাট আছে এরকম, 3/4, 4/5, আর হচ্ছে 5/6। এখানে একদম ইললজিক্যালি আর কি, ইললজিক্যালি এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0 বসিয়ে দেওয়া হয়, তিনটাতেই একটা করে 0 বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিয়ে একটা ভাগ করা হয়, বসিয়ে দিয়ে একটা ভাগ করা হয়। কেমন করে? যদি এটাকে আমি ভাগ করি তাহলে কত হবে, মানে অ্যাটলিস্ট আমি যদি ইয়েটাকে ধরি, নাম্বারটাকে ধরি, তাহলে কত 7 হবে, অ্যাটলিস্ট 7 পয়েন্ট সামথিং হবে। এটা হবে কি 8 পয়েন্ট সামথিং, আর এটা হবে দেখো 6 8 48। এটা তো পুরোপুরি 8 হচ্ছে, 8 আর কিছু নেই। আর এটা হচ্ছে যদি এটাকে ভাগ করি, 50কে ভাগ করলে কত হয়? 6 8 48।
তাহলে তারপরে হচ্ছে কিছু থাকে, তারপরে হচ্ছে কিছু আরো থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কিছু নেই, এটা কিন্তু মিলে গিয়েছে 8 মানে 5 8 40, আর এখানেও আছে, এখানেও কিছুটা আছে। তাহলে দেখো, তাহলে এখানে কিছুটা আরো আছে, এখানেও কিছুটা আছে, আর এখানে কিছু নেই। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু কিছুটা আছে, তাহলে এটা হচ্ছে লার্জেস্ট, আর এটা তো কিছু নেই, এ তো নিউট্রাল হয়ে গেছে, এর তো কিছু নেই, এ নিউট্রাল হয়ে আছে। আর এখানে আর কিছু, আরো কিছুটা থাকলেও এ কিন্তু 7, এ কিন্তু এখন 8-এ যায়নি, এ কিন্তু ফুল নাম্বারটা হচ্ছে কি, এটা হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে লোয়েস্ট মানে স্মলেস্ট। তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা বা এই পদ্ধতিটা অনেকেই জানো। না জানলে, না বুঝলে বলে দাও, আমি দরকার হলে আরো একবার এটা বুঝিয়ে দেবো যে এটা কিভাবে করা হলো। ক্রস মাল্টিপ্লাই মেথডও অ্যাপ্লাই করা যেতে পারে। স্যার আপনার মেথডটা ইজি। হ্যাঁ, মানে অনেকগুলো আমরা দেখবো, অনেক ধরনের ইয়ে আছে, অনেকগুলো আছে পদ্ধতি। তবে চেষ্টা করব যেটা দিয়ে আমার একটা উত্তর মিলাতে পারলেই তো হলো। তো উত্তর যেন আমি মেলাতে পারি এবং সেটা যেন মোটামুটি লজিক্যাল হয়। এটা লজিক্যাল, অবশ্যই লজিক্যাল, কিন্তু জিরোটা বসিয়ে দেওয়াটা লজিক নয়। বাকি পরেরটা লজিক, ভাগ করছি, দশমিকের পরে নিয়ে আসছি, সেটুকু লজিক, কিন্তু জিরোটা কোন লজিকে বসালাম, কেমন করে বসালাম, কেন বসালাম, সেটা কিন্তু কোনো রিজন নেই। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। একবার তো এটা বলো যে তোমরা যারা ক্লাস করছো, আদৌ কি এই যে যেই ম্যাথগুলো তোমাদের করাচ্ছি, মানে যেই লেভেলের, এটা দিয়ে কি আদৌ কোনো লাভ হচ্ছে, নাকি এর থেকে টাফ লেভেলে আমার যাওয়া উচিত? পরেরটা তো ক্লাস 2 এর অঙ্ক। 24 36 40-এর লসাগু কত? এটা হচ্ছে ম্যাথ নাম্বার 10। ম্যাথ নাম্বার 10 হচ্ছে 40 36 এবং 40-এর লসাগু কত? এটা তো ভাই অপশন দিলাম না। হ্যাঁ, আমি করিয়ে দেখাবো, চেষ্টা করব করিয়ে দেখানোর। লসাগু কত? আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানে তোমার যেটা জিজ্ঞেস করছি, যে যে লেভেলের ম্যাথগুলো এই মুহূর্তে আমি করছি, আজকে তো ফার্স্ট ডে, তাহলে এই ফার্স্ট ডেতে এই লেভেলের ম্যাথগুলো কি তোমাদের ঠিক আছে? মানে আমি অবভিয়াসলি নেক্সট ডেগুলোতে আরও হার্ডার লেভেলে যাবো অবভিয়াসলি, কিন্তু ফার্স্ট ক্লাস তো সেটাই একটু বলবে। আর এটা 24 36 40-এর লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু হলো 360। স্যার আপনি পড়ানো পড়াশোনা করতে, তাহলে লসাগু করার পদ্ধতিটা কি? যারা যারা বিগত 10 বছর ধরে অঙ্ক করনি তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য। আর যাবে না, এই হলো লসাগু। ঠিক আছে, এই হলো গিয়ে লসাগু। শেষ, এখান থেকে স্টেপ শেষ।
তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে কত হবে এটা? এটা হচ্ছে 5 3 5 15, 15 গুণ 30, 3 30 90, 90 দুগুণ 180, 180 দুগুণ 360, 360। তাহলে এটা বেড়ে গেল, আমরা লসাগু পেয়ে গেলাম। আর লসাগু কীভাবে করে, যারা গত 8-10 পর্যন্ত অঙ্ক করেনি কিন্তু হঠাৎ ভেবেছে যে গ্রুপ ডি এর পরীক্ষাটা দিই, তাদের জন্য আশা করি এই যে পদ্ধতিটা বের করতে হয় সেটা কাজে লাগবে। নেক্সট ম্যাথ আমি আসছি, হার্ড লেভেলে আসবো নিঃসন্দেহে। চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। 11 নম্বর অঙ্ক হচ্ছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। অথবা অনেক সময় ওই যে আসে তারা চিহ্নিত পথটিতে কত হবে, সেটাও তো হচ্ছে এই একই ব্যাপার। 3খানা দিয়েছে, মাঝখানে একটা দেয়নি, অথবা ফার্স্ট সেকেন্ড কার্ড দিয়েছে, 4 দেয়নি। তাহলে 8:12, 4:8:12, 4:8, 4,8,12। আর নেক্সট কত হবে অনুপাতের হিসাবে, ঠিক আছে? চতুর্থ সমানুপাতি এটা বের করে দেখা নেই। 4, 8, 12, তারপরে চতুর্থ সমানুপাতি কত হবে? চলো চলো, বলো বলো বলো। দেখো রেসপন্স অন্য সময় বলে স্যার ক্লাস করান ক্লাস করান ক্লাস করান, আগে যখন ক্লাস করাচ্ছি তখন হচ্ছে তাদের আর দেখা নেই। আর যদি দেখাও আছে তারা আর কোনো আনসার করছে না, চেষ্টা করছে না, কোনো কিছুই নাই। আচ্ছা, তো এটা আমি ভেবে দিয়েছি, এটা এভাবেও হতে পারে, তাই না? এটা এভাবে হতে পারে। কিন্তু তাহলে এবার কাটাকুটি মানে অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতেই পারি, আমরা বরাবর লিখি অনুপাতকে ভগ্নাংশের আকারে বিভিন্ন সময়ে অঙ্ক করতে গিয়ে। তাহলে এখানে কি হলো 4:4/8, বা এটা, আর এটা হলো ইস্টু কত 12/1। তাহলে এবার যদি তোমরা কাটাকুটিও করো, কাটাকুটিও যদি করো তাহলেই কিন্তু তোমরা এটা আনসারটা পেয়ে যাচ্ছ। তাই না? এই তো হলো 2, আর 2 দিয়ে যখন এটাকে গুণ করবো, আমি গুণ করছি, তখন হলো 24। তাহলে এই এক্স মানে কোশ্চেন মার্ক সেটা হলো 24, অর্থাৎ চতুর্থ সমানুপাতি যেটা চাওয়া হয়েছে সেটা হলো 24। বলে নিই, এই যে 4/8 এখানে
এটাকে সমান সমানে আমার সমাধানে আকারে লিখতে পারি, আর অনুপাতিক চিহ্নটা রাখাই ভালো, ঠিক আছে, এরকম আসবে। হ্যাঁ, এবার এই মানে এটা কত আর কি, হোয়াট, এটা হচ্ছে কোশ্চেন মার্ক। এবার এই কোশ্চেন মার্কটাকে আমি কি করবো, রেখে দিলাম, ধরে নিই আমি কাটাকুটি করলাম, এটা দিয়ে এটা কাটাকাটি করে এটা 2 হবে, আর এটা হচ্ছে এটা দিয়ে এটা গুণ করলে হবে 24। তাহলে চতুর্থ সমানুপাতি হলো 24। নেক্সট ম্যাথ দেখো, 20 জন লোক 10 দিনে একটি কাজ করে, তাহলে 5 জন লোক ওই কাজটি কত দিনে করবে। নেক্সট ম্যাথটি দেখো, 20 জন লোক 12 নম্বর অঙ্ক, 20 জন লোক 10 দিনে একটি কাজ করতে পারে, হলো, পারে 5 জন লোক ওই কাজটি কত দিনে করবে। 20 জন লোক, বুঝতেই পারছো অঙ্ক লেখার আগেই 20 জন লোক হচ্ছে 20 জন লোক 10 দিনে একটি কাজ করে বা করতে পারে, 5 জন লোক ওই কাজটি কত দিনে করবে। অনেকের হচ্ছে অঙ্ক লেখার আগেই অনেকের উত্তর হয়ে গিয়েছে, আমি জানি। অনেকেরই উত্তর হয়ে গিয়েছে, আমি দেখছি, দাও কারা আনসার করছো। নিশ্চয়ই তোমার অপশনের জন্য ওয়েট করতে তোমাদের হচ্ছে না। আর ম্যাথ হচ্ছে পুরোপুরি একটা প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস তত পারফেকশন। এত ইজি হবে কি, না না এত ইজি হবে না, কঠিনই হবে, ঠিক আছে, কঠিনে আসবো তো, এটুকু করি না। আচ্ছা কত হলো, না 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 খুব কঠিন হবে না, এটুকু তো আমি অ্যাসিওর করছি। হ্যাঁ, খুবই সহজ অঙ্ক হবে, এত সহজ হবে যে সেগুলোতেও লোক ভুল করে আসবে। আচ্ছা এটা হলো কি 40, এটার আনসার তোমরা দিয়েই দিয়েছো অলরেডি। 40 ডেজ এত ইজি, হ্যাঁ না কঠিনে আসবো, নিঃসন্দেহে আসবো। তাহলে কি 20 জন করছে, 20 জন 20 জন, ভাষা লিখলাম না, ঠিক আছে, করছে 10 দিনে, 20 জন করছে 10 দিনে, তাহলে একজন কত দিনে করবে। যেহেতু এটা কাজ,
কাজের সঙ্গে এটা বলা হয়েছে যে কার্যের সাথে সময় সর্বদাই কি বলতো? কার্যের সাথে সময় সর্বদাই কি বলতো? কি কার্যের সাথে সময় সর্বদাই কি হয়? স্কোয়ার রুট তো ভাই আসবে না, এটা তো বলেই দিয়েছে, তাই না? পিওয়াই কিউ দেখে লাভ নেই, তুমি সিলেবাস দেখো। পিওয়াই কিউ দেখে লাভ নেই, সিলেবাস দেখো। না হলে ওই যে বারবার করে কিন্তু আমি একটাই কথা বলছি যে যখন পড়বে সিলেবাস দেখে পড়ো। হ্যাঁ, সিলেবাস দেখে পড়ো। সিলেবাসে মেনশন করে দিয়েছে এসএসসি, তুমি তার বাইরে গিয়ে পড়বে কেন? বর্গমূল কেন করবে? আচ্ছা, যেটাতে ছিলাম যে কার্যের সাথে সময় সর্বদাই কি ব্যস্তানুপাতি। কার্যের সাথে সময় সর্বদাই ব্যস্তানুপাতি, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা চলো, তাহলে এখানে কি হলো? তাহলে একজন লোক যদি করে ওই কাজটা তাহলে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ মানে 20 জন করতে যতদিন লাগতো তাহলে একজন করলে 20 গুণ সময় লাগবে, 20x। বোর্ডটা ভিজলেও সমস্যা, না ভিজলেও সমস্যা। তাহলে 10 10 × 20, ঠিক আছে? তাহলে যখন এটা হলো 5 জন লোকের ব্যাপার যখন চলে আসলো, আরে বারে 5 জন লোকের যখন ব্যাপার চলে আসলো তখন কি হবে? 10 × 20/5, ঠিক আছে? এটাকে যদি তোমরা সিম্পলিফিকেশন করো তাহলে উত্তরটা আসবে 40 দিনে করতে পারবে। লোক যখনই কমে যাবে তখনই সময় বেশি লাগবে, লোক যখনই কমে যাবে তখন সময় বেশি লাগবে। চলো নেক্সট হচ্ছে, আচ্ছা প্রথম পরেরটা হচ্ছে কোশ্চেন একটা, ঠিক আছে? প্রথম পরেরটা হচ্ছে একটা কোশ্চেন। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? এখন যদি আমি মৌলিক যৌগিক ব্যাপারটাতে কনফিউশন আমার থাকে তখনই হচ্ছে আমি এটা পারবো না, তাই না? যখন যদি আমার থাকে 12 নম্বর লেখা যাবে না এখানে। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? বড় দেখি, নাম্বার সিস্টেম থেকে ম্যাথ, যদিও এটা সিলেবাসে মেনশন করা নেই, তো একবার বলেই দেখো দেখি, যেহেতু সিরিজে অঙ্কটা এসছে। প্রথম 5টি মানে একদম প্রথমের দিকের 5টি, মানে 0 থেকে যেটা শুরু হয় আর কি নাম্বার সিস্টেম, সেখান থেকে। কত বলেছো? 5.6 বলেছো। জয়শ্রী 40 বলছো, কোনটা? এর আগেরটা বোধ হয়, তাই না? তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কত হবে? এটা হবে কি? এটাই কি হবে 5টা মৌলিক সংখ্যা? বলো দেখি, এটাই কি হবে মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যার গড় চাওয়া হয়েছে, গড়। জয়শ্রী গড়, একটু ক্যালকুলেটর লাগাতে হবে। চলো তাহলে 1 হচ্ছে না মৌলিক না যৌগিক, 1 মৌলিকও নয় যৌগিকও নয়, 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, তাহলে আমরা 1টাকে ধরতে পারবো না।
ঠিক আছে, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, আর হচ্ছে এটা মৌলিক। অর্থাৎ যে সংখ্যাকে কেবলমাত্র দুটো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাকে কেবলমাত্র দুটো সংখ্যাকে দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাকে মাত্র দুটো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, মানে এরকম হবে, সংখ্যাটা হলে বুঝতে সুবিধা হবে। যে সংখ্যাকে মাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হলো মৌলিক সংখ্যা, সেটাই হলো মৌলিক সংখ্যা। কিন্তু যখনই কোনো সংখ্যাকে দুইয়ের অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তখন সেটা হলো যৌগিক সংখ্যা। যেমন এককে কেবলমাত্র এক দ্বারাই ভাগ করা যায়, এককে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। ওয়ান মৌলিক সংখ্যা নয়, তাই তো? তাহলে আমার মৌলিক সংখ্যা কোনটা? ফার্স্ট এই প্রথম পাঁচটা, 2, 3, 5, 7, 11, এই সংখ্যাগুলোকে শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায়, এবং 2কে 2 দিয়েই ভাগ করা যায়, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, 5কে 5 দিয়ে ভাগ করা যায়, 7কে 7 দিয়ে ভাগ করা যায়, 13কে 13 দিয়ে ভাগ করা যায়। এই জন্য এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে যখন আমার গড় বের করতে হবে তখন আমি হচ্ছে এগুলোকে যোগ করব। 2 + 3 + 5 + 7 + 11 is equal to 3 দিয়ে 5, 10, 17, 28, 28 গড় বলা হয়েছে। কটা সংখ্যা? 5টা সংখ্যা, ডিভাইডেড বাই 5 হলো। ভাগ করি, ভাগ করলে কত আসবে? 5 5 25 হলো। থাকলো কত? 3, 3-এর পেছনের দিকে শূন্য নিতে গেলে একটা দশমিক বসাতে হবে, 5 6 30। তাহলে এই হলো গড়, অর্থাৎ প্রথম 5টি সংখ্যার মৌলিক সংখ্যার গড় হলো 5.6। প্রথম 5টি মৌলিক সংখ্যা গড় হলো 5.6। চেষ্টা করব কালকে, আগামীকাল 11 তারিখ, আগামীকাল রাতেও একই সময়ে লাইভে আসার, 9টার সময়, এবং 9টা থেকে যতটা সম্ভব আমি টানতে পারবো। এবং তোমরা যেটা বলছো কোশ্চেন লেভেল নিয়ে, অবভিয়াসলি কোশ্চেন লেভেল চেঞ্জ হবে। আমি যেহেতু আজকে অনেকদিন পর প্রথমবারের জন্য বোর্ডে দাঁড়িয়েছি, মানে এই শীতকালটা চলে গিয়েছে বলেই আমি দাঁড়িয়েছি, নাহলে দাঁড়াতাম না, তাই আচ্ছা। তো নেক্সট ম্যাথ হচ্ছে 800 টাকার 12.5% কত? এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। এটাও তো গ্রুপ ডি এর জন্য। 800 টাকার 12.5% কত? চলো, এটা তোমরা পারবে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। 800 টাকার 12.5% কত? এটা না করলেও হতো, আমি স্কিপ করতে পারতাম। বলো, কেউ বলো। 800 টাকার 12.5% হচ্ছে 800 টাকার 12.5% হচ্ছে 1000। 800 টাকার 12.5% হচ্ছে 1000। কেমন করে হলো ভাই? একটু ঠিকঠাক করে কোশ্চেনটা দেখো। 800 টাকা 12.5% বলা হয়েছে। 800 টাকার 100% হলে তো 800 টাকাই হয়, 12.5% বলা হয়েছে। বলো কত হবে? দেখো যেত কোথায় ভুলটা করছো, নাকি ভুলটা হচ্ছে কনসেন্ট্রেশন। হ্যাঁ, 100। 800 টাকা 12.5% হচ্ছে 100। ঠিক আছে, 800 টাকা 12.5% হচ্ছে 100। 800 ইন্টু 25/2। 800 ইন্টু 25/2। আর পার্সেন্টেজ জন্য হচ্ছে কি? পার্সেন্টেজ জন্য
হচ্ছে আবার 100। কাটাকুটি করলে কত আসবে? এটার সঙ্গে এটা ডিরেক্ট কেটে দাও 8, এটার সঙ্গে এটা কেটে দাও 4, 4 আর 25 গুণ করলে হচ্ছে 100, অর্থাৎ 800 টাকা 12.5% হচ্ছে 100। ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি, সরি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 15%, 15 নম্বর অঙ্ক। 15% ক্ষতিতে একটি ঘড়ি 425 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল? 15% ক্ষতিতে একটি ঘড়ি, 15 নম্বর ম্যাথ। আমার রুমালটা শেষ হয়ে গেল। 15% ক্ষতিতে একটি ঘড়ি, ঘড়ি 425 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল? 425, তো 425 টাকায়, 425 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল? বল দেখি আনসার। অপশন দিলাম না, ঠিক আছে, এটাই করো। অপশন দিয়ে সময় নষ্ট হচ্ছে লিখতে গিয়ে। কত? নেই, কেউ নেই? বাহ, আনসার করো এটা কেউ। কই, কোথায় গেল সব? আনসার করো এটার। 15% ক্ষতিতে একটি ঘড়ি 425 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল? 500 টাকা ছিল, 500 টাকা ছিল। ফিফটিন পার্সেন্ট ক্ষতি, 15% ক্ষতি, 15% ক্ষতি, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ কি? ক্ষতি 15% ক্ষতি মানে কি? 100 টাকায় যদি কিনে থাকে, 100 টাকা হচ্ছে কস্ট প্রাইস, হলে সেলিং প্রাইস হচ্ছে কত? 85 টাকা। আর জিজ্ঞেস করেছে যদি 400, যদি সেলিং প্রাইস হচ্ছে হয় 425 টাকা, তাহলে কস্ট প্রাইস কত, এটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা করো।
যে 85 টাকা, 85 টাকা, মানে এই 85 টাকা থেকে পেলাম, এটা হচ্ছে 100 থেকে 15%, মানে 15 মাইনাস করে এটাকে 85 টাকা পেলাম। ঠিক আছে, 15% ক্ষতি হয়েছে। তাহলে 85 টাকা, 85 টাকা সেলিং প্রাইস হলে, সেলিং প্রাইস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা, 1 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হলো 100 ডিভাইডেড বাই 85 টাকা। সুতরাং 425 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হলো 100 বাই 85 ইন্টু 425, কাটাকুটি করলে 500 আসবে। এটাকে দিয়ে এটাকে কাটাকুটি করবে 5 হয়। ঠিক আছে, 500 টাকা। আই হোপ বুঝতে অসুবিধা হয়নি এবং অনেকটা সোজাই ছিল। চলো নেক্সট ম্যাথ হলো তোমার জন্য, অঙ্কটা টুকে নেবে, বলছি আমি মুখে। 3টি ঘন্টা, এটা হলো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক। অঙ্ক 3টি ঘন্টা, মানে 3টি ঘড়ি, মানে একটি ঘড়ি 3টি ঘন্টা, 3টি ঘড়ি 3টি ঘন্টা, 3টি ঘন্টা, অথবা ঘড়ি না হয় অন্য কোনো ঘন্টাও হতে পারে। 3টি ঘন্টা একত্রে বাজার পর, একত্রে বাজার পর, একত্রে বাজার পর যথাক্রমে 9, 12, 15 সেকেন্ড অন্তর বাজে। 9, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজে। হলো 3টি ঘন্টা একত্রে বাজার পর কতক্ষণ পর তারা আবার একত্রে বাজবে? কতক্ষণ পর তারা আবার একত্রে, মানে একসাথে বাজবে। ভীষণই সহজ, কি করে করতে হবে নিশ্চয়ই তোমরা জানো। 3 মিনিট, 180। তাহলে যখন এরকম অঙ্ক থাকবে, তখন আমরা হচ্ছে এরকম অঙ্ক থাকলে আমরা সিম্পলি HCF বের করবো, তাই না, লসাগু করবো, তাহলেই আমাদের হচ্ছে হয়ে যাবে। তাহলে এখানে 9, 12, 15 এর লসাগু বের করতে হবে, তাই না। 9, 12 আর 15কে যদি লসাগু বের করি, তাহলে প্রথমে আমরা 3 বাদ দেব, 3, 4, 5, 8 যাবে না কিছুই করা। তাহলে 3 × 3 × 4 × 5, তাহলে 4, 5 × 20, 3 × 20 = 60, 3 × 60 = 180 সেকেন্ড। এখানে যেহেতু সেকেন্ড বলা আছে, অর্থাৎ 3 মিনিট।
যদি অপশন মিনিটে থাকে তো মিনিটে রাইট করবে, টিক দেবে। আর যদি অপশন সেকেন্ডে থাকে তাহলে সেকেন্ডে উত্তর করবে। এখানে অপশনটা মিনিটে দেওয়া ছিল। চলো, আশা করি এরকম অঙ্ক যদি আসে, নর্মালি তো আসে, তাহলে অসুবিধা হবে না। ষোলো নম্বর অঙ্ক আমরা কমপ্লিট করেছি। তারপরে দেখি আর কটা করা যায়। দুটি সংখ্যার লসাগু 60 এবং গুণফল 300। 17 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার বলো দেখি। আশা করি অপশনের দরকার নেই, এটা কিছুই করতে হবে না, অঙ্ক দেখলে উত্তর বলতে পারবে, তাই না? মিস এলসিএম। দুটি সংখ্যার 500 কোনটা? 50। ওরা ভুল হচ্ছে। 30 মিনিট কেন হবে? 500 কোনটার উত্তর? 50 কোনটার উত্তর? 50 উত্তর হয় না এটার। হ্যাঁ, 60 আছে, 300 আছে। 60 আছে আর 300 আছে, 50 কি করে হয়? তাহলে লজিকটা কি? দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। হলো? তাহলে গুণফল দেওয়া আছে 300 ইজ ইকুয়াল টু 60 ইন্টু গসাগু। এগুলো হচ্ছে তাড়াহুড়ো করার ফল। ঠিক আছে, এটা দিয়ে এটাকে সিম্পলি যদি আমি সিম্পলিফাই করি তাহলে কত আসবে? 5। দ্যাট ইজ, এটা হলো কি থাকলো তাহলে বাকি, এটার সঙ্গে আমি কেটে দিয়েছি, তাই না? তাহলে গসাগু। এটা তো অঙ্ক করার দরকার ছিল না, না? তাহলে 5 যদি গুণফল দেওয়া থাকে আর যদি পাশাপাশি লসাগু অথবা গসাগুটা দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করলেই কিন্তু সহজেই আমরা যেটা চেয়েছি না কেন সেটা পেয়ে যাব। 5। গ্রুপ সি, গ্রুপ ডি একই সাথে ম্যাথগুলো করাচ্ছি। কোনোটা আপ আছে লেভেল, কোনোটা ডাউন আছে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করার দরকার আছে। দুটি সংখ্যার লসাগু, এটা তো পড়েইছ, চলে দিলাম। হ্যাঁ, তিনটি সংখ্যার অনুপাত যথাক্রমে তিনটি সংখ্যার অনুপাত, কোশ্চেন নাম্বার 18, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। ঠিক আছে, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। আর বলা হয়েছে
তাদের গসাগু 12। গসাগু 12। সংখ্যা তিনটে কি কি? বলো দেখি। অপশন দিচ্ছি না ভাই, অপশন দিচ্ছি না, অপশন দিলে আরো লিখতে হচ্ছে, আরো টাইম যাচ্ছে, তাই না? তোমরা করো, এগুলো তো বেসিক আছে, করো, অপশন ছাড়াই করতে হবে। আর অপশন দিলে যেটা ভুল করছো সেই ভুলটা হবে না, কিন্তু তোমার যে চঞ্চল সেটাও বুঝতে পারবে যদি অপশন না দেওয়া থাকে। সিম্পলিফিকেশন একটা দিব, এরপরে আমি এটা দাগিয়ে দিই, তোমরা করো। সিম্পলিফিকেশনটা বড় লম্বা আছে। 8/8.7, 8.7 মাইনাস, থার্ড ব্র্যাকেট, ফোর্থ ব্র্যাকেট সবই আছে, 7.6 মাইনাস 6.5, 6.5 মাইনাস 5.4 মাইনাস 4.3 is equal to কত? এটা হচ্ছে পরেরটা, 20 নম্বর, 19 নম্বর। তারপরে 20 নম্বর হচ্ছে √7। এটা সরল, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, বেশি কঠিনের মধ্যে নিয়ে না যাই ভালো। 7 প্লাস 3 প্লাস 1, এগুলোকে দাগগুলোকে সোজা করে দিলাম, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কত বলো দেখি। আচ্ছা, এখানে কোনটা বলেছো তোমরা? দাঁড়াও, একজন বলছো 12, 24, 36, আবার একজন বলেছো 12, 24, 36, হলো 12, 24, 36, সবাই বলেছো 12, 24, 36। হ্যাঁ, 12, 24, 36ই তো হবে, তাই না? কারণ গসাগু যখন হয়, গসাগু হচ্ছে একটা কমন ফ্যাক্টর, গসাগু হচ্ছে একটা কমন ফ্যাক্টর, সাধারণ ফ্যাক্টর একটা কমন। তাহলে এটাকে আমরা এক্সও ধরতে পারি, তাই না? তাহলে এই যদি এক্স এর মান যদি হয় 12, তাহলে এটা হবে 12, আর এটা 2x মানে হবে 24, আর এটা 3x মানে হবে 36। এই তো হলো আনসার। এবার 19 নাম্বারটা করো দেখি, নাম্বার দিয়ে আনসারটা করলে সুবিধা হবে। আচ্ছা, কেউ 6.5 বলেছো মনে হয়, 6.5 দুজন বলেছো, একজন 5.5 বলেছো। 5.5 কোনটা বলেছো? 5.5 এর আগেরটা ছিল কি? তাহলে এই যে সিম্পলিফিকেশনটা আছে, এটা 19 নাম্বারটা, এই সিম্পলিফিকেশনটার আনসার বলছো তোমরা, সিম্পলিফিকেশনটার আনসার বলছো তোমরা
6.5, তাই তো 6.5। হ্যাঁ, সিমুলেশনটা করতে হবে এখন আমাকেও। ওহ চাপ। তাহলে প্রথমে তো প্রথম ব্র্যাকেটটার কাজ করতে হবে এটুকুর, তাই না? তাহলে এখানে আমি লিখব নেক্সট লাইন। নেক্সট লাইনটা হবে কি 8.7 মাইনাস 7.6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 6.5। আচ্ছা, এখান থেকে এটা যদি মাইনাস করা হয় 5, 54 থেকে 43 মাইনাস করলে কত হয়? 54 থেকে 43 মাইনাস করলে হয় 54 থেকে 43 মাইনাস করলে হয় 11, তাই তো? আচ্ছা, এটা মাইনাস সাইন আছে, এটা মাইনাস সাইন আছে। তাহলে 54 থেকে আমি 43 মাইনাস করলাম, হলো 11 হলো। একটা ব্র্যাকেট উঠে গেল। এরপর আমি এই ব্র্যাকেটটা কাজ করবো। 11 মানে 1.1। আচ্ছা, নেক্সট হচ্ছে 8.7 মাইনাস 7.6 মাইনাস এটা থেকে এটা 65 থেকে যদি আমি বিয়োগ করি, 65 থেকে বিয়োগ করবো কত? 65 থেকে 11, তাহলে হচ্ছে আমার 54, অর্থাৎ এটা। ঠিক আছে, নেক্সট লাইনে কি করব? 8.7 মাইনাস 76 থেকে মাইনাস করব আমি 76 থেকে 54, তাহলে থাকবে কত? 76 থেকে যখন 54 মাইনাস করবো তখন থাকবে 22, 2.2, তাই তো? আচ্ছা, এটা ছিল ম্যাথ আর এটা হচ্ছে আনসারের লাইন। এটা হলো। নেক্সট হচ্ছে কত? 87 থেকে আমি মাইনাস করছি 22, তাহলে হলো 65, অর্থাৎ 6.5। এটাই তোমরা আনসার করেছো। চলো, আজকে অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি আর পড়াবো না। কালকে, আগামীকাল আবার 9টার সময় আমি একবার লাইভে আসবো, এবং তার আগে যদি আমি সময় পাই তাহলে কিছুটা সময় আমি লাইভে আসবো। কিন্তু তোমরা কেউ তো এই সরলটা করিয়ে দিয়ে যাও, সরলটা না করে চলে গেলে তো হবে না, সরলটা কেউ করে যাও। কই, সরল করার লোক নেই, সরল করার লোক নেই এখানে। এনাক্ষী চেষ্টা করেছে। √8 প্লাস √3, না ভাই হয়নি। চেষ্টা করেছো, খুব ভালো কথা। আরো সহজ, আরো সিম্পল হবে, আরো সিম্পল হবে, সহজ সহজ মান ধরবে। ঠিক আছে, স্টেপ করবে না, বেশি স্টেপে যাবে না, সহজ সহজভাবে করবে। স্টেপ জাম্প করলে গন্ডগোল হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, তুমি যদি চেষ্টা করেছো আমি দেখিয়ে দিয়ে 20টা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে, আমি দেখিয়ে দিয়ে এটা শেষ করে দেবো। আচ্ছা, দেখিয়ে দিয়ে আজকের জন্য লাইভটাকে শেষ করে দেবো, লাইভটাকে। আচ্ছা, তাহলে এটা হলো 20 নম্বরটা ছিল এরকম 7, তারপরে হচ্ছে এরকম 3, তারপরে হচ্ছে এরকম 1, তাই তো? না, প্লাস চিহ্ন ভেতরে ছিল না, এইখানে ছিল। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে হচ্ছে কি, এটা বড়টার কাজ প্রথমে হয় না, প্রথমে এইখান থেকে হয় কাজ। 7 প্লাস এই যে হচ্ছে
3 প্লাস এই যে 1, এই যে √1 ইজ ইকুয়াল টু 1, √1 ইজ ইকুয়াল টু 1, তাহলে হয়ে আমি এখানে 1 বসালাম, √1 একটা উঠে গেল। √1 ইজ ইকুয়াল টু 1, তাহলে হয়ে গেল এখানে 3 প্লাস 1, 3 প্লাস 1 মানে 4, আর 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যার বর্গমূল করলে হয় 2। এবার দেখো কি করে করেছি আর কি, সেটা দেখাচ্ছি একটু ভেঙে ভেঙে এই জন্য। 7 প্লাস এই যে এইটুকু যদি আমি করি তাহলে √4, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট লাইনে হচ্ছে 7 √, এইটুকু যদি আমি রুট করি অর্থাৎ প্লাস 4 মানে 4-এর, তাহলে 2, তাহলে 2, তাহলে এখন হচ্ছে কি 7 আর 2 তার উপরে √, তাহলে √9 ইজ ইকুয়াল টু 3। এটাই হলো আনসার, এটাই হলো আনসার 3। ঠিক আছে, হ্যাঁ। তো 20টা অঙ্ক হয়েছে, আর আমি টানা 1 ঘন্টা 51 মিনিট দাঁড়িয়ে আছি। চেষ্টা করবো কালকে আরও বেশিক্ষণ দাঁড়ানোর। আর কোশ্চেনের লেভেল নিয়ে যেটা তোমাদের মানে আছে, কোশ্চেন লেভেল একটু হার্ডার আর কি, অবভিয়াসলি সেটাও আমরা যাবো আস্তে আস্তে, সময় অনেকটা আছে। মানে এই কয়েকটা দিন যদি অঙ্ক আমরা শিখতে পারি তাহলে যথেষ্ট, টার গ্রুপ ডি পরীক্ষার জন্য যথেষ্ট। 20টা চ্যাপ্টার আছে, একটু একটু করে প্র্যাকটিস করলে হয়ে যাবে, কিন্তু করতে হবে আর কি। আর পাশাপাশি আরেকটা জিনিস টাফ আছে, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। মনে রাখবে যে যারা এই 20টা অঙ্ক আর ওই লজিক্যাল রিজনিংয়ের পার্টটা যারা করতে পারবে, চাকরিটা তারাই পাবে। 20টা অঙ্ক 20টাকেই কারেক্ট করে আসতে হবে, মানে সময় তো অঢেল, আর নেগেটিভ মার্কিং তো নেই, বুঝতেই পারছো। তার জন্য ভুল করার মানে যে কেউ ভুল করে এসেও বলে যে আমি 5টা মাত্র ভুল করেছি তবুও চাকরি পেলাম না, না সে সত্যি চাকরি পাবে না। তাকে 60-র মধ্যে 60 পেতে হবে, কারণ এত টাইম দিয়ে দিয়েছি এসএসসি। আর কোশ্চেন লেভেল কিন্তু হার্ড হবে না, কোশ্চেন লেভেল সহজ থাকবে। তোমরা অবশ্যই ওই পার্টটা ভালো করে পড়বে, যেটা হচ্ছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশনস, এই যে পার্টগুলো, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন, এই যে পার্টগুলো রয়েছে এগুলো থেকে তো প্রচুর কোশ্চেন থাকবে। এবং আরও একটা জিনিস কি, যে অনেকগুলো পার্ট রয়েছে, মানে বলে বলে দেওয়া হয়েছে কোন কোন পার্টটা থেকে প্রশ্নগুলো হবে। তাহলে যখন পড়বে তখন অবশ্যই বুঝে পড়ো, সিলেবাসটা বুঝে পড়বে। সিলেবাস না বুঝে পড়লে কিন্তু মানে এই পরীক্ষাতে সেটা কাজে লাগবে না। মানে আলটিমেটলি তো লক্ষ্যটা হলো কি, লক্ষ্যটা হলো তোমাদের চাকরিতে পাস করা, তাই তো? চাকরিতে যদি পাস করাটাই লক্ষ্য হয় তাহলে কম সময়ের মধ্যে বেশি চেষ্টা করতে হবে। সেটা যদি করো তাহলে সিলেবাসটা দেখে পড়তে হবে, সিলেবাসটা দেখে পড়ো, আশা করি তোমরা করতে পারবে। আর কোশ্চেনের লেভেল নিয়ে যেটা বলছো, কোশ্চেনের লেভেলটাও আমি চেঞ্জ করব নিঃসন্দেহে। কালকে আমি আবার লাইভে আসবো, এবং তোমরা যারা গ্রুপে আছো, 2-3টা গ্রুপে যারা আছো, আমি লিঙ্কগুলো দিয়েছি। যদি থাকে ইচ্ছে প্র্যাকটিস করার, তাহলে যখন লিঙ্কগুলো দেবো তোমরা তখনই জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। আদারওয়াইজ 9টার সময় আমি লাইভে আসবো, আবার তার আগে যদি সময় পাই সন্ধ্যাবেলা, তাহলে আরও একবার আমি লাইভে আসবো, কিন্তু 9টার সময় আমি লাইভে কনফার্ম আসবো, মানে যদি বেঁচে থাকি। ঠিক আছে, চলো আজকের জন্য এটুকুই থাকলো। যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হবে। ধন্যবাদ।